দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন প্ল্যাটিনাম পূর্বাচল সিটি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী। আপনাকে স্বাগত একুশে বিজনেস। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আবাসন খাতের সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে? আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলছে সেগুলো স্থবির অবস্থায় চলে গেছে। এক নম্বর হলো দেশের অর্থনীতি এর অন্যতম কারণ, অর্থনীতি ডিক্লাইনিং সিচুয়েশন। তার পাশাপাশি যে ব্যাপারটা ঘটছে, গভর্নমেন্টের কিছু নীতিমালা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অসম অর্থনীতির কারণেই আসলে মূলত সমস্যাটা হচ্ছে, স্থবির পর্যায়ে চলছে। আপনি বলছেন যে আবাসন খাতে স্থবির পর্যায়ে চলছে। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একটু আগে বললেন যে দ্রব্যমূল্যের দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এবং আবাসন খাতে যে র মেটেরিয়াল, বিশেষ করে কোনো একটা ফ্ল্যাট করার ক্ষেত্রে যে রড, সিমেন্ট, বালু এগুলো যে দাম রয়েছে, এই দাম বৃদ্ধি পাওয়া আবাসন খাতের জন্য একটি সমস্যা বলে অনেকে বলে থাকেন। এবং এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আবাসন খাতে অনেক সময় ডাউন পেমেন্ট দিয়ে কাজ শুরু করা হয়। সেক্ষেত্রে এই যে দর বৃদ্ধিটা, যদিও আমরা রিসেন্টলি দেখেছি রডের দাম কিছুটা কমেছে, কিন্তু তারপরে এই দর বৃদ্ধিটা আবাসন খাতে কতটুকু প্রভাব রাখছে? এটা তো সবচেয়ে বড় খরচটা তো হলো র ম্যাটেরিয়ালসে, তো এটার দাম তো ব্যাপক হারে বাড়ছেই। আর বাড়ছে হলো গত স্বল্প সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে ব্যাপক হারে বেড়ে গেছে। আজকে 3 বছর আগে যে ফ্ল্যাটটা আমরা 4,000 টাকা দেওয়া সম্ভব ছিল স্কোয়ার ফিট, সেটা এখন 6,000 টাকা দিয়ে পোষানো যাচ্ছে না। এর কারণ হলো দুটো জিনিস বেড়েছে। একদিকে বেড়েছে হলো দ্রব্যমূল্যের দাম, আর সার্বিকভাবে জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে যে ল্যান্ড ওনার 50-50 শেয়ার রেশিওতে যে বা বিভিন্ন রেশিওতে যে আমরা ল্যান্ডগুলো নিয়ে থাকি, সেটা সাইনিং মানির পরিমাণ কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু ল্যান্ড তো অনেকে বলে থাকেন গতবারের তুলনায় কিছুটা কমেছে। এটা উল্লেখযোগ্য হারে কমেনি। যেটুকু বেড়েছে সেটাই কিন্তু বেড়েছে স্বাভাবিক অবস্থার প্রায় 2 গুণ বা 3 গুণ। যেই জায়গাটা আমরা 5 কাঠা একটা জায়গা নেওয়া যেত এক সময় মনে করেন 50 লাখ টাকা, সেটা এখন চাচ্ছে 1.5 কোটি টাকা। এই 1 কোটি টাকা বাড়তি যে বাড়লো, এটা কিন্তু একজন ক্রেতা বিবেচনা করছে না, এবং এটার কারণে যে টোটাল ওভারহেড কস্ট স্কোয়ার ফিটের উপর একটা ইফেক্ট পড়ছে, এটা কিন্তু আসলে আমরা বিবেচনায় আনছি না। এবং এর জন্য কিন্তু রিয়েল এস্টেট সেক্টর দায়ী না। এটা হলো জায়গার মানে অ্যাবনর্মাল যে গ্রোথ প্রাইসের বা ল্যান্ড ওনারের বেনিফিটটা বাড়ছে, আমাদের বেনিফিট কিন্তু বাড়ছে না। তাহলে ক্রেতার উপরে পড়ছে বাড়তি চাপ, আমাদের উপরে পড়ছে বাড়তি চাপ। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিন্তু সেলস কিন্তু স্লো হয়ে যায়। আমাদের কিন্তু ফ্ল্যাটের বিক্রি কমেছে, স্থবিরতা আসছে, একটা অনিশ্চয়তার দিকে আমরা আগাচ্ছি। একদিকে দ্রব্যমূল্য, আর একদিকে হলো ল্যান্ড ওনারের সাইনিং মানির পরিমাণটা অনেকটুকু বেড়ে গেছে। এবং এক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে ল্যান্ড ওনারদের সাইনিং সেরেমনির ইয়েটার কারণে হচ্ছে, তাছাড়া সাইনিং মানির আরেকটি বিষয় রয়েছে যে ল্যান্ডের দাম যখন বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক ফ্ল্যাটের দামও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কি কোনো ল্যান্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে? আমরা বিভিন্ন দেশে দেখে থাকি আবাসন খাতে সরকারের পক্ষ থেকে স্বল্প মূল্যে কিছু ল্যান্ডের বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আমাদের দেশে কি ওইরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে? আপনি শুনলে অবাক হবেন, হয়তো অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট বিভিন্ন জোন ডেভেলপ করছে, ডেভেলপ করে একটা লেভেলে এনে দিচ্ছে, সেখানে ওখানকার ডেভেলপাররা ল্যান্ড হোম ডেভেলপমেন্টে কাজ করছে, জায়গাটা কিন্তু দিচ্ছে সরকার এবং নির্দিষ্ট একটা মূল্যে দিচ্ছে। নতুন আবাসন খাতের পরিবেশ তৈরি করছে, তারা ডেভেলপ করছে। আর আমাদের দেশে এই সুযোগটা প্রাইভেট সেক্টরে আমরা আজও পাইনি। ইভেন সাম্প্রতি যে বিভিন্ন বিদেশি বিনিয়োগগুলো আসছে, তাতে করে দেখা গেল যে আমাদের তো মূল্যায়ন করা হয়নি, আমাদেরকে তো ল্যান্ড দেওয়া হয়নি, বা এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে বলে আমার জানা নেই। তার পাশাপাশি অথচ বিদেশিদেরকে সেই ফ্যাসিলিটিসটা দেওয়া হচ্ছে। আর অন্য দেশে সকল দেশি ডেভেলপারদেরকে উৎসাহিত করার জন্য, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, একটা শহরকে ডিসেন্ট্রালাইজ করার জন্য প্রাইভেট সেক্টরের এবং সরকার এবং প্রাইভেট সেক্টর, মানে সরকার এবং প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনারশিপ ডেভেলপের মধ্যে দিয়ে এই কাজগুলো আগায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনি যে বিষয়টি বলেন যে বিদেশি বিনিয়োগ এসে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসার জন্য তাদেরকে মানে জায়গা বরাদ্দ দেওয়ার কথাটি বলা হচ্ছিল, গ্লোবালাইজেশনের এই যুগে আজকে যদি সর্বাধুনিক যে কোনো বিদেশি যে কোনো এন্টারপ্রেনারশিপ পার্ট টু পার্ট শেয়ারিং বা বিদেশি প্রযুক্তিগত যে কোনো ইনভেস্টমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু এই দেশের মাটি, আমার জমি, আমার দেশের প্রযুক্তি এবং সুযোগ সম্ভাবনা এবং ক্যাপাসিটি সম্পন্ন কোম্পানি থাকা সত্ত্বেও যারা এই দেশে, সরকার অনেক জায়গায় একটা চমৎকার নগরী হয়তো দিতে পারেনি, এদেশে এমন কিছু আবাসিক জোন রয়ে গেছে, যেটা আপনি যেমন গুলশান দিকে বাড়িধারা আপনি পাবেন, আবাসিক জোন রয়ে গেছে, সেখানে আছে পরিপূর্ণ নিশ্চয়তা মানুষের, আছে হলো যে কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপের এগেনস্টে নিরাপত্তা, আছে একটা
একটা সুন্দর শহর, এবং এটা প্রাইভেট সেক্টরে কিন্তু ডেভেলপ করেছে না, শুধু এই নাগরিক সুযোগ সুবিধাগুলো কিন্তু নিশ্চিত করছে, যেটা গভর্নমেন্ট সুন্দর নগর তৈরি করেছে, নগরের সার্বিক সুবিধা এবং সিকিউরিটিগুলো কিন্তু নিশ্চিত করতে পারছে না। এরকম এক্সাম্পল আমাদের দেশে আমাদের চোখের সামনে আমাদের ডেভেলপাররা যখন করছে, তখন আমার মনে হয় না ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য বিদেশি কোনো ইনভেস্টরের কোনো প্রয়োজন আছে। আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যে আবাসন খাতে কি কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা। আমন্ত্রণ আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে আলোচনা করছিলাম প্ল্যাটিনাম পূর্বাচল সিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনি একটু আগে বিভিন্ন আবাসন খাতে বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলেন। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় আবাসন খাত নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনা যায়, ভূমি দস্যুতার কথা শোনা যায়, ভূমি দখল করে নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে। আর একটি বিষয় শোনা যায় একই জায়গা একাধিকবার বিক্রি করা হয়, একই জায়গায় কয়েকজনের কাছে বিক্রি করা হয়। এই যে বিভিন্ন অভিযোগের কথা শোনা যাচ্ছে। আরেকটি অভিযোগ রয়েছে যে ফ্ল্যাটের টাকা কিস্তি সব দিয়ে থাকে, তারপরও ফ্ল্যাট অথবা প্লট হস্তান্তর করা হচ্ছে না। এই যে অভিযোগগুলো দেখার জন্য কি কেউ রয়েছে, বিএলডি অথবা রিহ্যাব কি এগুলো দেখছে ভালোভাবে? আপনি হয়তো শুনে থাকবেন যে সম্প্রতি বিভিন্ন মেম্বারদের প্রতি কড়া নজরদারি রাখা হচ্ছে এবং অনেকের মেম্বারশিপ স্থগিত করা হচ্ছে। সুস্পষ্টভাবে বিএলডি এবং রিহ্যাবে যদি অভিযোগ করা হয় এবং সেই অভিযোগ যদি প্রমাণ হয়, প্রথমত সতর্কতা, এবং এর মধ্যে যদি সমাধান হয়ে যায় তাহলে আর কোনো অ্যাকশনে যাওয়া হয় না। এবার এটা নোট থাকে, পরবর্তী এসিআর এর মতো হয়, আমাদের মেম্বারদের এসিআর মেনটেন করা হয় অনেকটা এরকম। আর এভাবে অনেক সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, যার জন্য আপনি দেখবেন এই পর্যন্ত কোনো ধরনের আইনগত বা মামলা মোকদ্দমা কিন্তু কোনো ফ্ল্যাট বা ল্যান্ড ওনারকে নিয়ে হচ্ছে না। এখানে অনেক ধরনের ভুল বোঝাবুঝির বিষয় কিন্তু থাকছে। সে ভুল বোঝাবুঝিগুলোর কারণেই কিন্তু এসব প্রশ্নগুলো মার্কেটে প্রচুর। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেহেতু বলেন ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি একজন গ্রাহক, আমি যদি একটা ফ্ল্যাট অথবা প্লট কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমার কিন্তু আস্থা কম থাকে ওই যে কোম্পানিগুলোর প্রতি। এই যে আবাসন খাতে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে আস্থাহীনতা রয়েছে, সেটা কমানোর জন্য কি করা যেতে পারে, অথবা কিভাবে একজন ক্রেতা স্বাচ্ছন্দ্যে একটি ফ্ল্যাট কিনতে পারে, প্লট কিনতে পারে নিশ্চিতভাবে? নিশ্চয়তা খুঁজে পাওয়ার জন্য আমরা যেহেতু ল্যান্ড ডেভেলপার, আমি ওইখানে নির্বিঘ্নে এভাবেই বলবো যে আপনার প্রথমত যেমন আমাদের কোম্পানিতে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমরা তাকে একটা প্রিলিমিনারি ধারণা যখন পেলো, পাওয়ার পরে সে মোটামুটি আইডিয়া করলো যে আজকে এখান থেকে প্লট নেবে, তখন আমরা তাকে বলি যে আপনি কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কিছু সুযোগ আছে। কিভাবে নিশ্চিত হতে পারবেন? অনুমান নির্ভর হয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। প্রথমত সিএসআরএস এর সার্টিফাইড কপি এবং মিউটেশন আছে কিনা এই কোম্পানির নামে, আমরা তার কাগজপত্রের একটা কপি দিয়ে দিই। তারপরে হলে যে প্লটটা নিবে সেই প্লটের এগেনস্টে কাগজটা যখন তাকে দিয়ে দিই, যেমন আমাদের হলো 2500 রেজিস্ট্রি অফিস এখন পূর্বাচলের প্রজেক্ট, রেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু সে অলরেডি সকল রেকর্ড দেখতে পাচ্ছে, এই জমি যাচাই করতে পারছে এবং ওটা লিখিত কপি আবার রেজিস্ট্রি অফিস থেকে নিতে পারছে, সার্টিফিকেট কপি, যে এই জমির অথেন্টিসিটি এবং এটার ওনারশিপটা কি, ওনারশিপ যে ডকুমেন্টটা নিতে পারছে। তো যখন দেখছে যে আমার কোম্পানির নামে এই জায়গাটা কেনা আছে এবং চেয়ারম্যান হিসেবে আমার নামটাও ওখানে আছে, এই রেকর্ডটা কিন্তু সে নিতে পারছে, তাহলে এই জায়গাটা আছে, এই ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশনের ব্যাপার থাকছে না। তো যিনি কনফিউশনে থাকবেন তাকে এই ব্যাপারটা দেখে নেওয়ার বিষয় আমি মনে করি একটা উল্লেখযোগ্য বিষয়। আরটা হল এক জায়গায় একাধিকবার বিক্রি করা, এটা এক সময় ছিল, সে এখন দীর্ঘদিন থেকে আপনি জানেন একটা প্রক্রিয়া চলছে, দাতা এবং গ্রহীতা দুইজনের কিন্তু ছবি থাকছে এবং রেকর্ডটা কিন্তু প্রপারলি মেনটেন হচ্ছে এখন। এবং হলো আপনার আগে হলো হাতে লেখা দলিল হতো, সেখানে অনেক অসম্পূর্ণতা থাকতো, ইলিটারেট লোকজন হয়তো অর্ধশিক্ষিত লোকজনের দলিল ড্রাফটিং এর কাজগুলো করতো। এই দেশে কিন্তু আমরা দেশ আগাচ্ছে, আমরা আগাচ্ছি, আমাদের সিস্টেমগুলো কিন্তু অনেকটা আগায় গেছে। দাতা গ্রহীতা দুইজনের নামটা যখন এসে গেছে এবং ছবি দেওয়া বাধ্যতামূলক হয়েছে, এখন এই দুর্নীতিগুলো কিন্তু কমে গেছে। একজনের জায়গা আর ওইজনের নেয়ারও সুযোগ থাকছে না। এবং রেজিস্ট্রি দিব, মনে করেন আমার নামে যদি রেজিস্ট্রি করা না থাকে এবং মিউটেশন করা না থাকে, আগে শুধু রেজিস্ট্রি হলে চলতো, রেজিস্ট্রি না হলেও চলতো, এখন রেজিস্ট্রি হতে হবে, আমার নামে মিউটেশন থাকতে হবে, মিউটেশন নাম জারি থাকতে হবে। তাহলে আমার নামে যখন নাম জারি থাকবে, আমি যখন বিজনেস করবো, আমার তো আরেকজনকে দিতে অসুবিধা নেই। অতএব একজন ক্রেতা যেন যে জায়গাটা কিনছে সেই জায়গাটা ওই কোম্পানির নামে রেজিস্ট্রি করা আছে কিনা এর দাগ খতিয়ান নাম্বার নিয়ে যখন যাচাই বাছাই করবে, কখনোই ওই দাতা কিন্তু ওই গ্রহীতা, আমরা আশা করবো যে এবার যে কোনো ক্রেতা যে কোনো আবাসন খাতে আর কি কি সমস্যা রয়েছে বলে আপনি আরেকটা কথা বলছিলেন, আমার মনে হয় এই আনসারটা দেওয়া খুব প্রয়োজন। আমরা আমাদের কাছে যারা জায়গা বিক্রি করবে তারা হলো, যেমন আমরা জায়গা কিনছি, আমাদেরকে অনেক সময় ক্রেডিটও জায়গা দিয়ে দেয়, কারণ একজন বিপদে পড়েছে, সে দেখা গেল তার ছেলেটাকে বিদেশে পাঠাবে বা অসুস্থ, সে এমনি আমাদেরকে কিন্তু এসে দিচ্ছে, কারণ আমাদের একটা গুডউইল অর্জন করেছি, লেনদেনটা ক্লিয়ার থাকা। তো একটা কোম্পানির সম্বন্ধে জায়গা বিক্রি করতে গেলে সেই জায়গাটার কার কাছে বিক্রি করছে এটা একটু জানা বিষয়। তাছাড়া আজকাল যারা বিজনেস করছেন তারা কিন্তু শিক্ষিত, উচ্চশিক্ষিত লোক
লোকজন কিন্তু আসছেন, তাদের চিন্তা চেতনার কিন্তু পরিবর্তন ঘটেছে। তো আমরা এটা অবশ্যই বুঝবো যে এই ক্ষেত্রে অবশ্যই যাদের সুনাম রয়েছে ভালো ওরকম বিক্রেতার কাছে বিক্রি করবে, সেটাই চিন্তা করা উচিত। এটা নতুন বা পুরনো কেউ না, এখানে হলো নতুন বা পুরনো না, সঠিক এবং মানে যার সততা অনেক বেশি রয়েছে এবং জবাবদিহিতা অনেক ভালো রয়েছে। এক্ষেত্রে আপনার কাছে এখন আমি জানতে চাচ্ছি সংক্ষেপে যে আবাসন খাতের, আপনি একটু আগে বললেন যে আবাসন খাতের জন্য জমি বরাদ্দ দেন এটি প্রবলেম, তাছাড়া আর কি কি প্রবলেম রয়েছে যেদিকে সরকার নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা যেটা মনে করি, আপনি একটা বিজনেস করতে যাবেন বাংলাদেশে, আপনি লোন পাচ্ছেন। বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলো জায়গা কেনার ক্ষেত্রে কিন্তু লোন নেওয়ার কোনো সুযোগ নেই বা লোনের কোনো প্রভিশনই নেই। আচ্ছা, এখন আমার একটা প্রজেক্ট হলো বা যে কোনো কোম্পানির প্রজেক্ট 2000-3000 কোটি টাকা বা 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা বা 100 কোটি টাকা বা 50 কোটি টাকা। এখন এই প্রজেক্টটা করতে গেলে 90% জায়গা যদি কেনা থাকে তাহলে অনুমোদন পাওয়ার কিন্তু সুযোগ আছে। তার আগে আমাদের বিক্রি করারও সুযোগ নেই, প্রজেক্ট ডেভেলপমেন্ট করারও সুযোগ নেই, মানে কমার্শিয়ালি এটাকে আপনার সেলস মোডে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। বাংলাদেশে যদি সব সেক্টরে লোন থাকতে পারে, এই সেক্টরে কেন থাকবে না? তা আপনি বলবেন আপনাকে লোন দিয়ে দিলে দেশের অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বুনিয়াদ গঠনে কি কাজে লাগবে? আপনি দেখেন, আমি আজকে পূর্বাচলে যেখানে প্রজেক্ট করছি, ওই জায়গাটা হলো তৃতীয় স্তরের আবাদি জমির মতো। ওই জমিটা আপনার কোনো ফসল হয় না, বছরে কখনো একবার যদি ফসল হওয়ার কোনো সুযোগও থাকে তাহলে সেটা যদি বৃষ্টির কারণে দেখা গেল সে ফসলটা হওয়ার সুযোগ থাকছে না, তাহলে ওই মানুষটা, দরিদ্র মানুষটা জায়গার মালিক হওয়া সত্ত্বেও দরিদ্র থেকে যাচ্ছে। আমরা কি করছি? শহরের শহর সম্প্রসারণ এবং স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, শহরের বিকেন্দ্রীকরণের জন্য ওই প্রজেক্টের মসজিদ, মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ভালো মূল্যও পেল, এটা তো করছি। এটা করতে গিয়ে এলাকার উন্নতি হচ্ছে। সবার আগে যে উন্নতিটা হচ্ছে, ওই লোকটা ওই জায়গাটা বিক্রি করছে, বিক্রি করে হয় সুচিকিৎসা করাতে পারছে, নিজের সন্তানকে উচ্চশিক্ষা নিশ্চিত করাতে পারছে এবং বেকার যে সন্তান তাকে বিদেশ পাঠাতে পারছে এবং উচ্চ মূল্য পাওয়ার কারণে। এক্ষেত্রে আপনি একটু আগে যেটি বললেন যে এক্ষেত্রে কিন্তু অনেকের অভিযোগ ওই যে ভূমি দখল করার ব্যাপারে, এক্ষেত্রে কিন্তু এরকম একটি সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে গিয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাদের কাছে তারা বিক্রি করছে সেটাও কিন্তু বিবেচনা করে। এখানে আমার কাছে সুস্পষ্ট আনসার আছে। এখানে আমি কিভাবে করি, আমার কোম্পানি কিভাবে করে, বা যে কেউ এই প্রক্রিয়ায় যদি যায় তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। আমার জায়গা, সরকারের আর কোন কোন দিকে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার জায়গাটা নেওয়া প্রয়োজন। প্রথমত উনি জায়গাটা যে চাইলাম, উনি কোনো কারণে, আপনারা হয়তো জানেন না, আমরা অনেক ঝামেলার মুখোমুখি হই, যেহেতু আমাদেরকে জায়গাটা অ্যাকোয়ার করে দেওয়া হয় না, গভর্নমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্স পাই না, আমরা প্রশাসন সহ গভর্নমেন্টের বিভিন্ন স্তরে বরং আমাদেরকে বিভিন্ন ধরনের ম্যানেজ করে আমাদেরকে কিন্তু চলতে হয়, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। আমরা বরং প্রেশারে থাকি, সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক জটিলতার মধ্যে কিন্তু আমরা পড়ি। যখন আমরা একটা কাজ করতে যাই, অনেক বেশি টাকা চাওয়া হয় বা অনেক ধরনের প্রেশার আমরা ফেস করি, আমাদের কাজটা দীর্ঘায়িত করা হয়। আমি ওই কাজটা ব্যক্তিগতভাবে করতে গেলে কিন্তু এটা করা হয় না। একজন ব্যক্তি একটা প্লট কিনলো 5 কাঠার, আর যখন একটা প্রজেক্টের মধ্যে কিনলো তার ভ্যালু কিন্তু কয়েক গুণ বেড়ে গেল। তাহলে আমরা জায়গাটা নিচ্ছি বেশি দামে, আবার আমাদের জায়গা কিনে যে প্লটটা পাচ্ছে সেই প্লটের নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা সব দিচ্ছি, তার কারণে ওটা রিসেল ভ্যালু কিন্তু বহুগুণ কিন্তু অনেক বেশি বৃদ্ধি এতে করে আমরা ওই এলাকার মানুষের মধ্যে যে আর্থিক অবস্থার পরিবর্তন, সচ্ছলতা ফিরিয়ে আনতেছি, সামাজিক অস্থিরতা কমে আসতেছে, মানুষ, জায়গার মালিকেরা তাদের সন্তানদের সিকিউরিটি নিশ্চিত করতে পারছে। এখন আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাচ্ছি যে এই খাতকে আরো এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, আপনি একটু আগে বললেন যে জায়গা বরাদ্দ দেওয়ার কথা, লোনের কথা বললেন, অথবা আর কি কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার আছে এই খাতকে আরো? কোনো ইনসেন্টিভের প্রয়োজন নেই, শুধু একটা কাজ করলে মনে হয় হবে। গভর্নমেন্ট হয়তো ভাবছে যে লোনটা যেন বন্ধ করেছে, এর পেছনে গভর্নমেন্টের একটা যুক্তি ছিল যে জায়গার দাম অনেক গুণ বেড়ে যাবে এবং অসম জায়গা কেনা একটা প্রতিযোগিতা তৈরি হবে। নির্দিষ্ট কোম্পানি নির্দিষ্ট স্ট্রাকচার, একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা যে কোন কোন কোম্পানিগুলো লোন পাওয়ার উপযোগী হবে, সেই প্রক্রিয়ায় জবাবদিহিতা যদি নিশ্চিত থাকে, মনিটরিং যদি নিশ্চিত থাকে, এই দেশের শিল্প বিকাশের এতগুলো শিল্প ইন্ডাস্ট্রি লোন নিয়ে আগাতে পারছে, সেখানে কি দুর্নীতি হচ্ছে না, সেখানে কি অর্থ অন্যদিকে যাচ্ছে না, সেখানে কি বৈষম্য হচ্ছে না, সেখানে কি অসম প্রতিযোগিতা হচ্ছে না। শুধুমাত্র যে ল্যান্ড ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা একটা মানুষকে সকল জঞ্জাল আমরা ফেস করে একটা নিষ্কণ্টক 3 কাঠা 5 কাঠা 10 কাঠার প্লট দেওয়ার কারণে একটা মানুষ ওখানে বাড়ি করার স্বপ্ন ছাড়া অন্য কোনো সামাজিক, রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো কিছু ফেস করতে হয় না। একটা মানুষ বিদেশ থাকে, আপনি শুনলে অবাক হবেন, আমরা যখন দেশের বাইরে যাই শুনি চাচাকে টাকা দিয়েছে, চাচা নিজের নামে রেজিস্ট্রি করেছে, ওয়াইফকে দিয়েছে, সে অলরেডি তার ভাইয়ের নামে করেছে, বাবাকে দিয়েছে, বাবা টাকাটা খরচ করে ফেলেছে, তার বিদেশ থেকে পাঠানো টাকার বিনিময়ে একটা প্লট অথবা বুঝে পাইনি, আমরা বুঝি, তারাই ওখানে দেখা গেল নিজের নামে করে নিয়েছে। আমাদের সুবাদে অনলাইন পেমেন্টের মাধ্যমে আমরা বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ফেয়ার করতে যাই, সেখানে
সেখানে সরাসরি ডিলিংস করে বিদেশে বসে একটা মানুষ আমাদের মাধ্যমে কোনো প্লট বা ফ্ল্যাট ক্রয় করে, যেহেতু আমরা একটা অথরিটি, আমরা থার্ড পার্টি, আমাদের মাধ্যমে কিন্তু তার কোনো plot ঝামেলা বা ছাড়াই সে flat টা বুঝে পাচ্ছে। ঝামেলা ছাড়া নিষ্কণ্টক একটা ফ্ল্যাট আমরা আশা করবো যে আপনার এই বিষয়গুলো, আপনি যে রিয়েল এস্টেট খাতের অনেকগুলো সমস্যার কথা বলেন, এই সমস্যাগুলো বিবেচনা করে দেখবে এবং বিদেশি খাতকে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদেরকে আগে দেশের দিকে আকৃষ্ট করার চেয়ে আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা রয়েছে তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় সেটির কথা আসলে সরকার গভর্নমেন্টের এই বিবেচনা করবে উদ্যোগ নেওয়া এবং উচিত। এই ক্ষেত্রে আমরা আশা করবো যে গভর্নমেন্ট এই ব্যাপারে উদ্যোগ নেবে। আপনাকে আপনি অসংখ্য নিয়ম না ধন্যবাদ। করে, আমি শেষ কথা এটুকু বলতে চাই, আপনি নিয়ম করে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ককে বন্ধ না করে লোন প্রক্রিয়াটা আপনি গভর্নমেন্ট অব্যাহত রাখুক, সেক্ষেত্রে মনিটরিংটা স্ট্রং রাখুক। অতএব আমরা এই যে সেক্টর দেশের উন্নয়নে, দেশের বিনির্মাণে, দেশকে আধুনিকায়ন করার মধ্য ক্ষেত্রে দিয়ে আপনারা দেশকে আগে ভূমিকা নিয়ে পালন যেতে করতে চাই। পারবেন। আমাদেরকে এইভাবে বাধাগ্রস্ত না করে একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে, কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে আমাদের এই ল্যান্ড প্রজেক্টের জায়গার পার্সেন্টেজটা কমিয়ে দেয়া, যে মানে আপনি এই এবং এই loan প্রস্তাবটি এর প্রক্রিয়া আগেও করেছেন, আমরা আশা করবো যে এটি বিবেচনা করে দেখবে। আপনাকে অসংখ্য দেশ ধন্যবাদ। আগাবে, জাতি আগাবে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাকে এই প্রোগ্রামের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য 21 টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ অসংখ্য সবাইকে। ধন্যবাদ।